বিসমিল্লাহির রহমানির রহিম। এনসিটিবি কি চাইলেই গ্রাফিতি সরিয়ে নিতে পারে? সম্প্রতি গ্রাফিতি নিয়ে বাংলাদেশে বিশাল গোলযোগ সৃষ্টি হয়েছে। কি আছে এই গ্রাফিতিতে যে এই একটা গ্রাফিতি পরিবর্তনের ফলেই দেশে এত আন্দোলন, এত হুঙ্কার, এত হামলা, এত মানুষ আহত হলো? এর কারণ কি? দেখা গেছে যে এনসিটিবি বইয়ের পেছনে এই গ্রাফিতিটি ছিল, যেখানে লেখা আছে গাছের পাতা ছেঁড়া নিষেধ। পাতায় কি লেখা আছে? পাতায় লেখা আছে খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং আদিবাসী। ঠিক এই নামটা থাকার কারণেই একদল এর কথায় এই চিত্রটি পরিবর্তন করে, এই গ্রাফিতিটি পরিবর্তন করে এনসিটিবি বইয়ে নতুন করে সংযুক্ত করা হয়েছে বলবীর চির অন্যতম মসির এই গ্রাফিতিটি। আর তা নিয়েই কেন এত ক্ষোভ, সেই নিয়ে আজকে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ওয়ারা ম্যাম। তো দেখা যাক যে এই সমস্যার সূচনা আসলে কোত্থেকে। গত 12ই জানুয়ারি স্টুডেন্ট ফর সভারেন্টি স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটা ছাত্র সংগঠন, সেই সংগঠন কি করেছে, এনসিটিবিতে গিয়ে এই যে গ্রাফিতিটি একটু আগে দেখে আসলাম, পাতা ছেঁড়া নিষেধ, সেই গ্রাফিতিটির পরিবর্তনের জন্য প্রতিবাদ এবং আপত্তি জানায় এবং তাদের এই প্রতিবাদ এবং আপত্তির মুখে এনসিটিবি কর্তৃক সেটা পরিবর্তন করে নতুন একটা গ্রাফিতি সংযোগ করা হয়। তাহলে তাদের এই প্রতিবাদ কেন বা আপত্তি কেন? তাদের প্রতিবাদ বা আপত্তির মূল বেস ছিল বাংলাদেশ সংবিধান। তাদের কথা অনুযায়ী আদিবাসী শব্দটি বাংলাদেশ সংবিধান গ্রহণ করে না, যে কারণে তারা এই গ্রাফিতিটি পরিবর্তন চায় এবং খুব তড়িৎ গতিতেই পরিবর্তন হয়ে গেল। এই গ্রাফিতিটি চলে আসলো একটা নতুন গ্রাফিতি। এত দ্রুত কি আসলেই পরিবর্তন করা সম্ভব? এত বড় ডিসিশন কি নেওয়া সম্ভব, যেখানে বিভিন্ন বিশেষজ্ঞরা, তারা তো যৌক্তিক বিচার করে চিন্তা করে এই তাদের মূল্যবান চিন্তা থেকেই তো এই গ্রাফিতির সংযোগ করা হয়েছে। তাহলে অনেক আলাপ আলোচনা বাদ দিয়ে এত দ্রুত গতিতে কিভাবে এত বড় ডিসিশন চলে আসে? শুধু তাই নয়, 15ই জানুয়ারি যখন এর বিপক্ষে একটা আন্দোলন করা হয় যে কেন এই গ্রাফিতিটি সরিয়ে নেওয়া হয়, তখন স্টুডেন্টস ফর সভারেন্টি এই ব্যানারে যে ছাত্ররা ছিল, তারা পাহাড়ি ও সমতলের অন্যান্য শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। হামলায় অনেকে আহত হয় এবং স্টুডেন্ট ফর সভারেন্টির আন্দোলনের সময় তাদের স্লোগান ছিল, বা তাদের যে মারামারির সময় স্লোগান ছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই কথা বলার মাধ্যমে যে একটা জাতিগোষ্ঠীকে, অনেকগুলো জাতিগোষ্ঠীকে আমরা আলাদা করে দিচ্ছি, এইটাই কি আসলে অন্তর্ভুক্তিমূলক সমাজের বার্তা দেয়? কখনোই না। গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে। গণতন্ত্রের সৌন্দর্য, সবচেয়ে বড় সৌন্দর্য হলো মত প্রকাশের স্বাধীনতা। সবাই তার মতামত প্রকাশ করতে পারবে। এখানে স্টুডেন্ট ফর সভারেন্টি যে মতটা দিয়েছে, তাদের মতের বিপক্ষে তো কেউ নয় বা পক্ষেও কেউ নয়, এরকম বিষয়টা না। বিষয়টা তারা মত দিতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। স্বাধীন দেশ, গণতন্ত্র আছে, যে কেউ যে কেউ মত দিতে পারে। কিন্তু তাই বলে কোনো চিন্তা ভাবনা ছাড়াই বা কোনো বুঝে ওঠা ছাড়াই এই জিনিসটা একটা বড় চেঞ্জ নিয়ে আসা, আসলে এটা কতটা এফেক্ট ফেলে দেশের উপরে। তাহলে জেনে নেওয়া যাক যে আদিবাসী শব্দটার সমস্যাটা কোন দিকে, এটার প্রেক্ষাপটটা কি। এটা আসলে সমস্যাটা এখান থেকে শুরু হয় নাই, সমস্যাটা আরো অনেক আগের। 1971 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, PCJSS, এর প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা। বর্তমানে তার ভাই আছে এটার দায়িত্বে। তো মানবেন্দ্র নারায়ণ লারমা তার কিছু দল নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে যায় 4টি দাবি নিয়ে, যার মধ্যে ছিল তাদের এলাকার যে স্বায়ত্তশাসন তারা করবে সেইটা। এবং তখন তাদের এই দাবি খারিজ করে দিয়ে তাদেরকে বাঙালি হয়ে যেতে বলে, তাদেরকে বলে বাঙালি জাতীয়তাবাদ আপন করে নিন। তখন মানবেন্দ্র নারায়ণ লারমার কথা ছিল যে আমরা কেউই বাঙালি নই, আমার দাদাও বাঙালি না, বাবাও বাঙালি না, আমরাও বাঙালি না, এরকম টাইপের একটা তার প্রতিবাদমূলক বাক্য ছিল আর কি। তো তখন থেকেই কিন্তু সমস্যাটা, যে তাদেরকে বাঙালি বলে যেতে হয়েছে, বলা মানে বাঙালি
যে জাতীয়তাবাদ এটা গ্রহণ করতে বলেছে। আসলে তো তারা তাদের নিজস্ব পরিচয় আছে, কেউ চাকমা, কেউ মারমা, কেউ গারো, ডিফারেন্ট ডিফারেন্ট তাদের আইডেন্টিটি আছে। এরপরে আসি 2010 সালে, যখন আওয়ামী লীগের সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নামের একটা আইন প্রণয়ন করা হয় এবং এর ধারা 2-এ বলা হয় যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানে কি। এর মানে হচ্ছে যে তফসিলে বর্ণিত যে আদিবাসী বা অন্যান্য যে ক্ষুদ্র গোষ্ঠী বা শ্রেণী আছে তারাই হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এবং 2011 সালে পঞ্চদশ যে সংশোধনী ছিল অনেক বিতর্কিত, সেখানে 23-এর কতে বাংলাদেশ সংবিধানে বলে দেওয়া হয় যে রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা করবে। এখানে আদিবাসী কথাটি নেই। এর কারণ কি? আদিবাসী কথাটা কি সমস্যা করেছে? এর কারণ ইন্টারন্যাশনাল, এর কারণ ন্যাশনাল না। ইন্টারন্যাশনাল লেভেলে যে আইএলও কর্তৃক, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর আদিবাসীদের জন্য 4টি স্বতন্ত্র মানদণ্ড প্রয়োগ করা হয়েছে এবং আমাদের দেশের বিশেষজ্ঞদের মতে যে বাংলাদেশ সেই 4টা মানদণ্ড মানে। কিন্তু 2007 সালে জাতিসংঘের 61তম অধিবেশনে 13ই সেপ্টেম্বর প্রায় ছিচল্লিশটি আর্টিকেল ছিল আদিবাসীদের নিয়ে। তার মধ্যে তাদের অধিকার সংক্রান্ত, তার মধ্যে ভূমি সংক্রান্ত একটা অধিকার আছে যেটা মুখ্য ছিল। এবং মূলত এই কারণেই এখন পর্যন্ত সেই এই বিধানে স্বাক্ষর করা থেকে বিরত আছে বাংলাদেশ। কেননা ভূমি সংক্রান্ত সমস্যা খুবই আগের থেকে একটা সমস্যা, যে তৎকালীন পাহাড়ি যারা বসবাস করত, প্রায় তখন 5 লাখ মানুষকে 5 একর করে, 5 লাখ বাঙালিকে 5 একর করে জায়গা দিয়ে ওইখানে সেটেল করা হয়। ওদের দেশে কিন্তু ভূমি ব্যবস্থা অন্যরকম, ওদের শাসন ব্যবস্থা অন্যরকম, কিন্তু আমাদের দেশের নিয়ম এখানে চাপায়া দেওয়া হয়। তো আসলে এটা একটা কমপ্লেক্স বিষয় হয়ে যায়। এখন সেই 5 লাখের জনসংখ্যা বাড়তে বাড়তে প্রায় 10 লাখের কাছাকাছি। তো তাদের তো নিজস্ব ভূমি আছে এখন সেখানে। বিশাল ঝামেলা যে বাঙালিদের নিজস্ব ভূমি আছে, কিন্তু এই ভূমির আবার সম্পূর্ণ দাবিদার আদিবাসী যারা এখানে বসবাস করে। তো ভূমি সংক্রান্ত একটা বিশাল বিষয় আছে, যেটা কিনা কি 1997 সালের যে শান্তি চুক্তির কথা বলা হয়েছিল, সেখানেও ভূমির বিষয়টাকে প্রাধান্য দিলেও সেই ভূমি বিষয়টা কিন্তু সমাধান হয় নাই, কেন এটা খুব ঘোলাটে বিষয় হয়ে গিয়েছে। তো এই নিয়ে কিন্তু অনেক চড়াই উতরাই, অনেক ঝামেলা চলছিল এবং সর্বশেষ 2022 সালে জুলাই মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়। বলা হয় যে আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না। এর কারণ কি? এর কারণ হলো আদিবাসী যদি তারা হয়, তাহলে এই যে জাতিসংঘের 61তম অধিবেশনে যেই বিধানগুলো আছে এই অনুযায়ী তাদেরকে অধিকার দিতে হবে এবং সেই অধিকারে তারা ওই অঞ্চলে স্বায়ত্তশাসন পাবে, ওই অঞ্চলে ভূমির উপরে তাদের অধিকার, তাদের নিজস্ব সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকার সম্পূর্ণ আলাদা, তাদের নিজস্ব হবে। তো এই সকল বিষয়গুলো তাদের হয়ে যায়, যেই কারণে আদিবাসী শব্দটা তাদের উপরে বাংলাদেশের থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বা তৎকালীন সরকার এটা ব্যবহার করতে চায় নাই। কাজে দেখা যাচ্ছে 2011 সালের পঞ্চদশ সংশোধনীর দোহাই দিয়ে বর্তমানে কি এই আদিবাসী শব্দটাকে তারা বাদ দিতে চাইছে। একটা জিনিস খেয়াল করেন যে এই ফ্যাসিস্ট সরকারকে সবাই ফ্যাসিস্ট তকমা দিচ্ছে, সবাই অনেক গালমন্দ করছে, সবাই সবকিছু সমালোচনা করছে, কিন্তু এই আদিবাসী বিষয়ে যেন ছাত্র সংগঠন এবং ওই ফ্যাসিস্ট সরকার একই জায়গার দোহাই দিচ্ছে, সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী। এই পঞ্চদশ সংশোধনী আসলে বর্তমানে যে একটা সংবিধান সংস্কার কমিটির কথা বলা হয়েছে, যে এই সংবিধান, বাংলাদেশের সংবিধান নতুন করে সাজানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, বাংলাদেশ সংবিধানের এই সংস্কারের পরিধি কতটুকু হবে? বলা আছে যে এই পরিধি হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। কোথায় সেই জন আকাঙ্ক্ষার প্রতিফলন? যেখানে কি সাম্য হবে, মানবিক মর্যাদা হবে, সামাজিক সুবিচার নিশ্চিত হবে এবং 2024 সালে যে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং রাজনীতির এবং রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরে জনগণের কার্যকর অংশগ্রহণের কথা বলা হয়েছে, কোথায় সেই প্রতিফলন? ম্যাম এখানে প্রশ্ন রেখে গেছে, যে ম্যামের প্রশ্ন যে আদিবাসীদের স্বীকৃতি প্রদানের মতো একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের প্রস্তাবে আনা না হলে আমরা কি বলতে পারি এই জন আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ কেবলমাত্র সংখ্যাগুরু জনগণের জন্য, যেখানে সংখ্যালঘিষ্ঠরা কি সবসময় নিপীড়িত হবে বা বৈষম্যের শিকার হবে?
আর যদি তাই হয় তাহলে এটা কিরকম বৈষম্যহীন, এটা কিরকম বৈষম্যহীন হলো? সংখ্যাগুরুর আকাঙ্ক্ষা কি অবধারিতভাবে আদিবাসী তথা জাতিগত সংখ্যালঘুদের আকাঙ্ক্ষা ও অবস্থানকে বৈষম্যমূলকভাবে ছাঁটাই করে না? নোয়াম চমস্কি বলে গিয়েছে কি যে আদিবাসী এবং শোষিত জনগণ এই দুইটা জিনিস সাম্রাজ্যবাদী সমাজ দ্বারা তাদের বিভিন্ন সময়ে নির্মূল করা হয়েছে, যেটাকে কি বলে আনপিপল বা অমানুষ, মানে একটা গোষ্ঠীকে টার্গেট করে তাদের জনসংখ্যা দিন দিন কমিয়ে আনা। আমরাও কি আসলে সেই পথে যাচ্ছি? তো এইটা খুঁজে দেখার জন্য সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে উপযুক্ত সময়ে সম্ভবত এই নতুন বাংলাদেশ গড়ার কারিগরের হাতেই বর্তমানে আমরা যেন এই অবস্থার মধ্যে না যাই, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করি ওয়ারা ম্যাম এই প্রতিবেদনটি শেষ করেছে। ধন্যবাদ সবাইকে।